আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাসনিয়া আবারও লাইভ হয়ে গিয়েছি পিপল অ্যান্ড টেকের পরিবারের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা লাইভ হয়েছি কারণ আমরা আপনাদেরকে জানাবো আপনাদের ক্যারিয়ার গাইডলাইন নিয়ে, এবং আজকে আমাদের ক্যারিয়ার গাইডলাইনের উপরে টপিক হচ্ছে ওরাকল অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা যারা ওরাকল নিয়ে কাজ করতে চান বা আপনারা যারা ভাবছেন যে আপনারা ওরাকল সম্পর্কে জানতে চান, যেহেতু এটার প্রতি আপনাদের ইন্টারেস্ট আছে, তো এই কারণেই আজকে আমরা এসেছি। এবং আজকে আমি একা আসিনি, আজকে আমি নিয়ে এসেছি একজন ইন্ডাস্ট্রি এক্সপার্টকে, যার মুখ থেকে আপনারা সরাসরি জানতে পারবেন ওরাকলের ক্যারিয়ার সম্পর্কে, ওরাকল সম্পর্কে, এবং আপনাদের আরো অনেক প্রশ্ন আমরা অনেক সময় পেয়ে থাকি। ঠিক সেই সব থেকে বেশি পাওয়া প্রশ্নগুলোই আজকে আমরা নিয়ে এসেছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন এবং আপনাদের জন্য আজকের লাইভটি অনেক বেশি ইনফরমেটিভ হবে। আচ্ছা, আমি একটু অপেক্ষা করতে চাইবো যেন আপনারা যারা এখনো জয়েন করেননি জয়েন হয়ে নিতে পারেন আমাদের আজকের লাইভটিতে। ওকে, আমি একটু বলে নিতে চাই যে আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমজাদুল আলম মুরাদ স্যার। আমি যদি স্যারের পরিচয়টা দিতে চাই তাহলে হয়তো বা স্যারের মতো এত সুন্দর করে বলতে পারবো না। আমি জানি যে স্যার আমাদের 10 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স। আমি স্যারকে একটু বলবো যে স্যার যেন স্যারের পরিচয়টা আমাদের সাথে শেয়ার করে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাসনিয়া শুনতে পাচ্ছি আমি। স্যার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। স্টুডেন্টরা অনেক সময় আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকে তাদের ক্যারিয়ার গাইডলাইনের জন্য, বা আসলে তারা বুঝে উঠতে পারছে না তারা কি নিয়ে কাজ করবে বা ওরাকল নিয়ে কাজ করলে তাদের ফিউচারটা কি হবে। তো এজন্য স্যার আমি চাইবো যে আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে তারপরে আমরা আমাদের প্রশ্নে চলে যাব। ওকে, থ্যাংক ইউ তাসনিয়া। আচ্ছা, আমি আমজাদুল আলম মুরাদ। অলরেডি আমার পরিচয়টা দিয়েছে। আমি ডিটেইলস যদি বলতে চাই, আসলে আমার ওরাকলের যে ক্যারিয়ারটা এটা আমি শুরু করেছিলাম 2012-তে। আমি আবুল খায়ের গ্রুপের কোর ডিবি হিসেবে ছিলাম। আর আমি তখন শুরু করেছিলাম, আমরা এখন তো কোর্স নিচ্ছি হচ্ছে 19C কোর্স নিচ্ছি। তখন আমাদের সময় আমরা শুরু করেছিলাম 10G দিয়ে শুরু করেছিলাম। তো এরপরে ওখানে প্রায় বছরখানেক ছিলাম। দেন হচ্ছে কি আমি জয়েন করি ফার্স্ট ইউড ইসলামী ব্যাংকে কোর ডিবি হিসেবে জয়েন করি। 2014-এ জয়েন করি। ওখানে প্রায় আমি মোর দ্যান 8 ইয়ার্স ওখানে ছিলাম। ওখানে আমি 10G পরবর্তী যে ভার্সনগুলো আসছে, এরপরে 11G, 12C, 19C, ওগুলো নিয়ে আমরা কোর ডিবি হিসেবে কাজ করেছি। পাশাপাশি আপনি হয়তো জানেন যেটা হচ্ছে কি ওরাকলের ক্ষেত্রে এগুলা প্রফেশনাল সার্টিফিকেট করতে হয়। আমি যখন 10G শুরু করেছিলাম তখন 3টা সার্টিফিকেট অনলাইন সার্টিফিকেট ছিল। ওগুলো কমপ্লিট করার পরবর্তীতে যখন আমি ফার্স্ট ইউড ইসলামী ব্যাংকে জয়েন করি তখন হচ্ছে কি পাশাপাশি 11Gর ওসিপি কমপ্লিট, ওরাকল সার্টিফাইড প্রফেশনাল কমপ্লিট, দেন 12C, তারপর 19C, এগুলো সব কমপ্লিট করেছি। এর পাশাপাশি আরো কিছু অ্যাডভান্স লেভেলের কিছু সার্টিফিকেট আছে। আমরা ডিটেলস বিষয়গুলো আজকে আলোচনা করব, যেগুলা হচ্ছে ক্যারিয়ার প্রয়োজনে আমাদের প্রয়োজন হয় এবং সেটাগুলো করতে হয়। তো আমি ফার্স্ট ইসলামী ব্যাংকে ছিলাম। দেন হচ্ছে কি আমি লাস্ট ইয়ার ডিসেম্বরে হচ্ছে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জয়েন করেছি। আমি এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংকে আছি। ঠিক আছে, আমার ওরাকলে যে যাত্রা বা ইন ব্রিফ যদি বলতে চাই এভাবেই শুরু। আর একটা জিনিস আমি অ্যাড করতে পারি, যেই কোর্সের কথা পিপল অ্যান্ড টেক বা আমরা বলি, সেই কোর্সটা দিয়েই আসলে আমার যাত্রা শুরু। আমি 2012-তে এরকম একটা কোর্স কমপ্লিট করেছি। দেন হচ্ছে কি আমি ওরাকল ট্রেকে কাজ করেছি। হ্যাঁ, আমার একটা সুবিধা ছিল, আমার ভাইয়া ছিল ওরাকল ট্রেকে ছিল, যার কারণে ওদের কোর্স ফিটা আমার জন্য ফ্রি ছিল, আমি টাকা পয়সা দিতে হয় নাই। ভাইয়া যেহেতু ছিল, ওটা একটা আমার বেনিফিট ছিল। আর ভাইয়ের গাইডলাইনটা ছিল, ওটা আমার বাড়তি পাওয়া। আর বাকি ওভারঅল হচ্ছে কি সবাই যেরকম করে বা স্ট্রাগল করে বা স্টাডি করে যেভাবে করতে হয় ওভাবেই আমার এই ওরাকল ডিবি হিসেবে ক্যারিয়ারটা করা। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। একই সাথে আপনি আপনার জার্নিটাও আমাদের সাথে শেয়ার করে দিলেন। আসলে অনেকেই কনফিউজ থাকে যে আসলে কিভাবে আসবো, কি করব। রাইট। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাইবো যে আমাদের এই কোর্সটা যে আমরা করছি এটা আসলে অফিসিয়াল পারপাসে করা। তো আসলে অফিসিয়াল মানে অফিসে আমাদের রেসপন্সিবিলিটি কি থাকবে এই কোর্স শেষে, বা অফিসিয়ালে অনেকে কনফিউজ থাকে যে আমি এটা পড়া শেষ করে অফিসে কি কাজ করব বা আমার দায়িত্বটা কি করবে। তো এটা নিয়ে যদি একটু কিছু আইডিয়া দিতেন আমাদেরকে। ওকে, থ্যাংক ইউ। ভালো প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নটা আমাদের অনেকেই করে থাকে।
অনেকে ডিবিএ বলতে ডিবিএ এর কাজটা কি সেটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে, আসলে কি কাজ করতে হয়। অনেকের ধারণা থাকে এরকম যে ডিবিএ বলতে হয়তো ডাটাবেসটা মনিটর করে কিংবা হচ্ছে ব্যাকআপ নেই, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করে। আসলে যারা ডিবিএ থাকি আমাদের এই কাজটা আরো বড় পরিসরে। যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি, আমার ব্যাংকিং এর যে কোনো একটা ডাটাবেজে আমাদের অনেকগুলো ডাটাবেজ মেনটেন করতে হয়। আমি বলতে আমরা যারা ডিবিএ তে কাজ করি, অনেকগুলো ডাটাবেজের মধ্যে কোনো একটা ডাটাবেজ যদি প্রবলেম হয়, যদি কোর ব্যাংকিং এর কোনো ডাটাবেজ কিংবা হচ্ছে কি আমার কোনো ইন্টারনেট ব্যাংকিং এর ডাটাবেজ কিংবা এমএফএস এর কোনো ডাটাবেজ, যে কোনো ডাটাবেজ যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এই ইম্প্যাক্টটা কিন্তু আমার সমস্ত সার্ভিসে পড়ে। কারণ যেমন যদি কোর ব্যাংকিং ডাটাবেজে যদি কোনো প্রবলেম হয়, এটার সাথে যারা ইন্টিগ্রেট থাকে অন্যান্য ইউটিলিটি সার্ভিসগুলো থাকে, আমার যারা সারা বাংলাদেশে যারা ব্রাঞ্চ ব্যাংকিং করছেন যারা, তারা যেমন সার্ভিসে তাদের যেমন সার্ভিস ইন্টারাপ্ট হবে, পাশাপাশি যারা এমএফএস সার্ভিসগুলো আছে, এই যে যারা বিকাশ নগর যারা কাজ করছেন তারাও ট্রানজেকশন করতে পারবে না। একই রকম ভাবে অন্য যারা সার্ভিস আছে বা এটিএম এ যারা টাকা ট্রানজেকশন করতে তাদেরই সমস্যা হচ্ছে। অর্থাৎ আমার এই কোর ব্যাংকিং এ যদি সামান্য আমি একটা ডাটাবেজে সামান্য বলতে মেইন যে ডাটাবেজের কথা যদি আমি বলি, সেক্ষেত্রেও কিন্তু আমার এই ইম্প্যাক্টটা সব জায়গায় পড়ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যারা ডিবিএ থাকি আমাদের ডিবিএ তে যে মেইন কাজটা থাকে, অন্যতম একটা কাজ সেটা হচ্ছে ট্রাবল শুট করা। আমাদের ট্রাবল শুট করার মতো ক্যাপাসিটি বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো ট্রাবল শুট করার ক্ষেত্রে আমি যদি ডিবিএ হিসেবে আমার যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, আর্কিটেকচার ভালো করে না বুঝে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু ট্রাবল শুট করতে পারবো না। অর্থাৎ ডিবিএ এর অনেকগুলো কাজের মধ্যে এটা একটা মেইন পার্ট। একই রকম ভাবে আমরা যারা ডিবিএ তে আপনি যেটা প্রশ্ন করেছেন অফিসিয়াল টাস্ক যেগুলো করতে হয়, ডাটাবেস ইনস্টলেশন কনফিগারেশন থেকে শুরু করে ডাটাবেস ডিজাইন করা এবং হচ্ছে কি পারফরমেন্স টিউনিং এর কাজগুলো করা, ট্রাবল শুটের কাজটা বললামই, সিকিউরিটি এনশিওর করা, এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে হচ্ছে কি ডিবিএ এর ইনভলভ থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সার্ভিসগুলোর সাথে ব্যাক এন্ডের যে কাজটা, ব্যাক এন্ডের যে বড় একটা রেসপন্সিবিলিটি ডিবিএ দের থাকে। ডিবিএ দেরকে আমরা আসলে একটা প্রতিষ্ঠানের ডাটাবেজের হচ্ছে কাস্টোডিয়ান হিসেবে আমরা কাজ করি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বড় থাকে এবং প্রতিষ্ঠানও আমাদের উপর ট্রাস্ট করে, আমাদের উপর রিলাই করে। এই ক্ষেত্রে যদি কোনো গ্যাপ থাকে, আমার যদি নলেজ গ্যাপ থাকে কিংবা আমার এক্সপিরিয়েন্স ক্ষেত্রে কিংবা আমার কনফিডেন্স ক্ষেত্রে যদি কোনো গ্যাপ থাকে, সেক্ষেত্রে সেটার জন্য অনেক সময় বক্তব্যের প্রতিষ্ঠান হয়ে যায়। কারণ আমি যদি ঠিকমতো কাজটা করতে না পারি, সার্ভিস যদি অফ থাকে, তাহলে একটা পর্যায়ে গিয়ে সেটার ইম্প্যাক্টটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে মার্কেটে। কারণ বলবে কি প্রবলেম হচ্ছে বারবার, ট্রানজেকশন করতে পারছে না, নানান ধরনের ইস্যু হচ্ছে। ওনারা তো আর জানবেন না ব্যাক এন্ডে কি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যারা ডিবিএ তে বিশাল রেসপন্সিবিলিটি থাকে। অর্থাৎ একজন ডিবিএ কে কমপ্লিট আর্কিটেকচার সহ ভালোভাবে ডিটেলস ইন ডিটেইলস সবকিছু বুঝতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা, ঠিক স্নেহা। আছে। ওকে স্যার, আপনাকে থ্যাংক ইউ। যেহেতু আপনি কাজ করছেন এটা এই সেক্টরে, তো আমি একটু জানতে চাইবো যে দিন দিন কিন্তু ওরাকলের যে জনপ্রিয়তাটা সেটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো আপনি কি মনে করছেন বা এটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি? আচ্ছা, এটা বৃদ্ধি পাওয়ার আসলে কারণটা হচ্ছে কি, প্রথমত একটা জিনিস বলে রাখি, আমাদের যারা স্যাররা আছেন, টি হেড স্যাররা আছেন কিংবা এমডি স্যার, ডিএমডি স্যাররা, যারা সিনিয়র স্যাররা আছেন, প্রত্যেক প্রতিষ্ঠানে যারা স্যাররা আছেন ওনারা কিন্তু সবাই এক্সপার্ট, নলেজেবল। ওনাদের আইটি এক্সপার্ট হওয়ার খুব একটা প্রয়োজন, যারা এমডি স্যার ডিএমডি স্যার যারা আছেন, যেহেতু এখন অনলাইনের যুগ, ওনারা কিন্তু ইন্টারনেট থেকে বা বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশনটা নিয়ে ওনারা বলতে পারেন। বা যারা আমাদের আইটি হেড স্যাররা থাকেন ওনারা তো অনেক এক্সপার্ট থাকেন, ওনাদের থেকে পরামর্শ করে ওনারা জিনিসগুলো জানেন কেন ওরাকলটা আমরা নিব, কেন ওরাকলের প্রায়োরিটি আমরা বেশি দিচ্ছি। এবং এটাও ঠিক যে ওরাকলের কস্টিং এর ক্ষেত্রে কিন্তু ওরাকল কম না, বরং অন্য ডাটাবেজের সাথে কস্টিং ওরা পাল্লার বেশি। আমরা কয়েক কোটি টাকা আমরা দিচ্ছি ওরাকলকে। সুতরাং তারপরেও আমরা ওরাকলটা কেন নিচ্ছি, ওরাকল জনপ্রিয়তা হওয়ার অনেকগুলো কারণ আছে। আসলে স্বল্প পরিসরে এটা বলা অনেক কঠিন, কিন্তু তারপরে আমি ইন ব্রিফ বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, ওরাকলের একটা হচ্ছে কি, মানে আমি যখন অন্যান্য প্রতিষ্ঠান যে দেখি যে একটা ট্রেন্ড চলে আসছে যে এমন প্রতিষ্ঠান যখন ওরাকলটা নিচ্ছে আমরাও নিচ্ছি, কিন্তু পাশাপাশি এটা শুধু দেখা দেখিতে নিচ্ছে তা না, এটার মধ্যে অনেক বড় ধরনের কাজ করে। যেমন আমি ছোট এক্সাম্পলটা বলি, দেখুন অনেক সময় আমরা যে ওরাকল ডাটাবেস ছাড়াও কিন্তু আরো অনেক ডাটাবেস মার্কেটে আছে। যেমন আমরা বলতে পারি পোস্ট গ্রেসকিউএল, আমরা বলতে পারি মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, এরকম ডিবি2, অনেক ডাটাবেস আছে মার্কেটে। কিন্তু বাংলাদেশে দেখবেন, বাংলাদেশে ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর কিংবা হচ্ছে কি অন্যান্য বড় কর্পোরেট গ্রুপ যেগুলো আছে, সবগুলাতে হচ্ছে কি ওরাকলেই হচ্ছে কি জয় জয়কার, ওরাকলেই সবাই নিচ্ছে। তো এর অন্যতম একটা কারণ হচ্ছে সিকিউরিটি। কারণ আপনি দেখবেন অনেক সময় ডাটাবেজে কম্প্রোমাইজ কথা বলা হয়, সার্ভার কম্প্রোমাইজ হয়, ডাটাবেজ কম্প্রোমাইজ হয়, সেক্ষেত্রে ওরাকলের নামটা বা রেয়ার শোনা যাবে না। কারণ ওরাকলের হচ্ছে কি প্রায় সব প্রতিষ্ঠানে ওরাকল হচ্ছে কি কমান্ড বেস যে সার্ভারগুলো বা যে অপারেটিং সিস্টেম আছে, যেমন ওরাকল লিনাক্স কিংবা রেড হেড কিংবা হচ্ছে কি পাওয়ার সার্ভার এআইএক্স এ কাজ করছে, এরকম যেগুলো কমান্ড বেস ল্যাঙ্গুয়েজ আছে ওগুলাতে কাজ করছে। যার কারণে
যে সিকিউরিটি দিকটা আছে সেই সিকিউরিটির দিক থেকে হচ্ছে অপারেটিং সিস্টেম লেভেল যেমন সিকিউরিটি এনশিওর করছে, উইন্ডোজ কাজ মানে নেই বললেই চলে কর্পোরেটে। আর দ্বিতীয়ত হচ্ছে কি ওরাকলের অনেক ধরনের সিকিউরিটি প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে কি ওরাকলের হচ্ছে ওরাকল ডাটা ভল্ট আছে, ওরাকল কি ভল্ট আছে, ওরাকলের এবিডিএফ অডিট ভল্ট ডাটাবেস ফায়ারওয়াল আছে, তারপর হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটির মধ্যে ডাটা রিডাকশন ডাটা মাস্কিং করা যায়, এই ধরনের অনেক ধরনের ফিচার আমি বলতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসগুলা হচ্ছে কি মার্কেটে যারা কাজ করেন, যারা আমাদের স্যাররা আছেন, আইটি এক্সপার্টরা আছেন, ওনারা জানেন। তো এই ক্ষেত্রে ওরাকলের সিকিউরিটি দিক থেকে হচ্ছে কি যেমন ওরাকল কম্প্রোমাইজ হয় না, তেমনি আদার্স যে ফিচারগুলো আছে যেমন ওরাকলের রিডান্ডেন্সি এনশিওর করে, হাই অ্যাভেলেবিলিটি এনশিওর করে, এই ধরনের অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলোর কারণেও কিন্তু ওরাকল হচ্ছে কি মার্কেট এস্টাবলিশ, এবং যেগুলো কর্পোরেট গ্রুপ আছে, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর আছে, সব সেক্টর হচ্ছে কি প্রায় সব প্রতিষ্ঠানে এখন ওরাকলটা আছে। কোড ডাটাবেসটা এখন ওরাকল, হয়তো পাশাপাশি স্কুল সার্ভার আছে, মাই স্কুল আছে, পোস্টগ্রে স্কুল আছে, কিন্তু কোড ডাটাবেস ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওরাকল। ঠিক আছে, জাস্ট আমি ইন ব্রিফ বলার চেষ্টা করেছি, ডিটেলস বলতে গেলে আর সময় লাগে। থ্যাংক ইউ আচ্ছা তাসনিয়া। জি স্যার। আচ্ছা স্যার, যেহেতু আপনি এত কিছু বললেন যে আর ওরাকলের যেহেতু ডিমান্ডটা অনেক বেশি, প্লাস এটা লাইসেন্স কিনতেও অনেক অ্যামাউন্ট চলে যায় আমি যতদূর জানি। তো আমি এখন জানতে চাইবো যে যারা ওরাকল অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার কথা ভাবছেন বা কিছু, তো এদের জন্য মানে ওনাদের জন্য কি আলাদা করে প্রি রিকোয়েজিশন কিছু স্কিলের প্রয়োজন আছে কিনা, বা ওনারা কোনো স্কিল ডেভেলপ করে তারপরে এটাতে আসার প্রয়োজন আছে কিনা, ওকে, নাকি আপনি ভালো সবাই প্রশ্ন করতে করেছেন। পারে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বলছি এটার ক্ষেত্রে হচ্ছে কি আসলে ওরাকলের ক্ষেত্রে আইটি ব্যাকগ্রাউন্ড হতে হবে, কম্পিউটার সায়েন্স মাস্টার্স হতে হবে, এরকম বিষয় নেই। আমাদের ডিবি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি, আমরা অনেকেই আছি যারা হচ্ছে কি নন আইটি ব্যাকগ্রাউন্ডে, মানে পিওর একেবারে কম্পিউটার সায়েন্স থেকে আসছে তা না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড তারাও, এবং মার্কেটে আমাদের ডিবি মার্কেটে আমি এস্টাবলিশ অনেক ডিবি নাম বলতে পারবো, যারা হচ্ছে কি হয়তো ফিজিক্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি স্টুডেন্ট, বিজনেস স্টুডেন্ট, এরকম অনেক আছে। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের অনেকেই আছে, কিন্তু পাশাপাশি নন আইটি ব্যাকগ্রাউন্ডের অনেকেই আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যদি আমি প্রিরিকুইজিট বলি, সেক্ষেত্রে হচ্ছে কি এটা ইনব্রিফ বলতে গেলে হচ্ছে কি একটা ভালো ল্যাপটপ উনি অপারেট করতে পারে, অর্থাৎ কম্পিউটার অপারেট করতে পারে ভালো, আর হচ্ছে কি ওনার চেষ্টা আছে, মানে উনি বেস্ট এফোর্ট দিতে পারবে, সময় দিতে পারবে যে ওরাকলটা করার জন্য। কারণ একটা কোর্স যখন আমি শুরু করবো, একটা ক্যারিয়ারের ক্ষেত্রে বিষয়টা এরকম, আমাদের এই কোর্সটা হয়তো 4 মাস 5 মাস, কিন্তু এর পরবর্তীতে ওনাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে, যিনি 5-6 মাস 1 বছর এটা পেছনে সময় দিতে পারবেন, সেক্ষেত্রে উনি কনফিডেন্টটা পাবেন, এবং উনি জব করার ক্ষেত্রে ওই কনফিডেন্টটা উনি চলে আসবে, কাজ করতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে খুব একটা, হ্যাঁ, মিনিমাম গ্রাজুয়েশন মাস্টার্স এগুলো তো করতে হবে, কিন্তু একেবারে পিওর আইটি থেকে আসতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি কোনো ধরনের এরকম কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি নন আইটি পার্সনরা আমাদের এটাতে মানে এই কোর্সের পরে ক্যারিয়ার করতে চায় বা আদার্স কিছু, সেক্ষেত্রে তাদের সফলতার পার্সেন্টেজটা কেমন আসবে, বা তাদের যে সফলতা হবে বা তাদের ক্যারিয়ার, এটার ব্যাপারে যদি একটু বলতেন, যেহেতু তারা আচ্ছা, নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এটার ক্ষেত্রে শুধু একটাই বিষয় আছে, সেটা হচ্ছে কি যেহেতু যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাদের অনেক কিছু বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকে। যারা নন আইটি থেকে আসবেন তাদের যেটা করতে হয়, এফোর্ট আর বেশি দিতে হয়। ঠিক আছে, এখানে হচ্ছে কি সফলতা যে পার্সেন্টেজ বলেন, ওনারাও হচ্ছে খুব একটা পিছিয়ে আছে তা না, যারা নন আইটি থেকে আসেন, কিন্তু আপনাকে এফোর্টটা, যারা নন আইটি থেকে আসবে তাদের এফোর্টটা বেশি দিতে হবে। কারণ হচ্ছে অনেক কিছু বিষয় হয়তো ওনাদেরকে ক্যাচ করতে একটু সময় লাগবে, হয়তো যেটা আইটি পার্সন হয়তো উনি একবারে ক্যাচ করতে পারছেন, কিন্তু নন আইটি থেকে যিনি আসছেন তারা একটু সময় বেশি দিতে হবে। ঠিক আছে, তার হয়তো বাসায় গিয়ে প্র্যাকটিস একবার করলে হচ্ছে না, ওনাকে আরেকবার দেখতে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো চলে আসে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আপনি ওই যে আমি যেটা কিছু আগে বললাম, এফোর্টটা যদি আমি দিতে পারি, আমি সময় দিতে পারি, আমি যদি এটার পিছনে আমি কি বলছি আর কিভাবে ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, যেহেতু এই এই পুরো কোর্সটাই এবং এই ক্যারিয়ারটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এখানে কনসেপচুয়াল যেমন আপনাকে কনসেপ্টে বুঝতে হবে, তেমনি হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে কি যারা নন আইটি থেকে আসবেন ওনাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি আমি এফোর্ট দিব, আমি এর পিছনে সময় দিব, এবং যে সময়টা দিব শুধু এমনি কোর্স করলাম ওরকম না, আমি সময়টা হচ্ছে কি আমি যেমন আমার সাথে প্র্যাকটিস করবে বা যেখানে কোর্স করবে সেখানে প্র্যাকটিস করবে, পাশাপাশি হচ্ছে কি উনি যেই বাসায় গিয়ে ওনার ল্যাপটপ বা ডেস্কটপে প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আচ্ছা স্যার, ধরে নেন আবার এরকমও হয় অনেক সময় যে অনেকে 4-5 বছর বা তারও বেশি সময় একটা ট্র্যাকে কাজ করে এসেছে, কিন্তু তাদের হুট করে মনে হয় যে না, আমি এবারে ওরাকল মানে আমাদের এই কোর্সটা করে বা এই রকম কোর্স করে এখন আমি ওরাকলে তার ক্যারিয়ারটা নতুন করে মানে গড়ে তুলতে চাচ্ছে। তো হুম। সেক্ষেত্রে তাদের সম্ভাবনা কতটুকু এদিকে সাফল্যতা অর্জন করার জন্য?
আচ্ছা, এইরকমও অনেকে আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যারা হচ্ছে হয়তো ক্যারিয়ারটা শুরু করেছেন, হয়তো উনি ছিলেন সিস্টেম অ্যাডমিন কিংবা নেটওয়ার্ক অ্যাডমিন কিংবা অন্য ট্র্যাকের, ঠিক আছে, হয়তো ডেভেলপার ছিলেন, ওখান থেকে আসছেন, এরকম অনেকেই আছেন। তো ওনাদের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু ওনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, উনি যেহেতু সিনিয়র হয়ে গিয়েছে হয়তো 5 বছর 7 বছর, তো সেক্ষেত্রে যে জিনিসটা করতে হয় ওনাকে একটু ওরাকলের শুধু আমি বেসিক একটা কোর্স করলাম দেন আমি ডিবিএ তে এক্সপার্ট হয়ে গেলাম, ওরকম হবে না। ওনার ক্ষেত্রে হচ্ছে কি ওরাকলে আরো অ্যাডভান্স অনেক বিষয় আছে। আসলে ওরাকলের ক্ষেত্রে যদি আমি একেবারে বা সংক্ষেপে যদি বলি, ওরাকলে হচ্ছে একটা সাগরের মতো। আপনি এখানে যে যতটুকু আপনি নিতে পেরেছেন, যেমন আমরা ডিবিএ তে কোর্স, ডিবিএ থেকে অনেক কিছু বিষয় আছে। এই কোর্সটা করার পরে আপনি ডাটা গার্ড আছে, র্যাক আছে, গোল্ডেন গেট আছে। আবার হচ্ছে কি ওরাকলের ক্ষেত্রে এই যে আপনি জিজ্ঞেস করলেন না যে ওরাকলের কেন অত পপুলার, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে কি ওরাকল হচ্ছে কি, আপনি যেমন অনেক প্রতিষ্ঠান আছে ছোট ডাটাবেজ, ওনাদের জন্য ওরাকল অ্যাপ্লায়েন্স নিয়ে আসছে, ওডি অ্যাপ্লায়েন্স, ঠিক আছে, ওরাকল ডাটা অ্যাপ্লায়েন্স নিয়ে আসছে। ওটা দিয়ে ওনারা কাজ করতে পারবে। ওটা হয়তো আপনি 50 লাখ বা 1 কোটি, বাট ডিপেন্ড করে, এটা কোর বেস ডিপেন্ড করবে। তো একই রকম ভাবে যারা বড় ডাটাবে বড় এনভায়রনমেন্ট যারা আছে, যেমন মনে করেন আমি যদি নাম বলি ইসলামী ব্যাংক, আমাদের ইসলামী ব্যাংক, কিংবা হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংক, এরকম অনেকগুলো বড় যে প্রতিষ্ঠান আছে কিংবা কর্পোরেট যে গ্রুপ আছে, ওনাদের জন্য হচ্ছে আলাদাভাবে এক্সাডাটা আছে, হচ্ছে এক্সাসিসি আছে, এরকম অনেকগুলা আপনি অ্যাপ্লায়েন্স নিয়ে আসছে, অনেকগুলা হচ্ছে কোরাকল ক্ষেত্রে এরকম ফিচার নিয়ে আসছে। তো ওনাদের চিন্তা ভাবনা ওরকম যে ছোট পরিসর হলে কিভাবে কাজ করতে হবে, বড় পরিসর হলে কিভাবে কাজ করতে হবে। তো যারা ডিবিএ হবেন ওনাদের ক্ষেত্রেও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যখন ডিবিএ তে কাজ করব, আমি শুধুমাত্র একটা কোর্স করলাম শুধু তা না, এর পরবর্তীতে আমাকে আরো কিছু সময় দিতে হবে, ঠিক আছে। যারা 5 ইয়ার 6 ইয়ার্স বা মোর দ্যান 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যারা হবেন, তারা যেহেতু একটা মিড লেভেলে থাকবেন, তাদের ক্ষেত্রেও আপনি যখন ডিবিএ হবো এন্ট্রি লেভেল চিন্তা করলে হবে না, ওনাকে মিড লেভেল চিন্তা করতে হবে। তখন ওনাকে আরো কিছু জিনিস বাড়তি শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তার মানে যারা নন আইটি আসবে বা যারা ট্র্যাক চেঞ্জ করতে চায় তারা যদি একটু বেশি সময় দেয় তাহলে ওরাকলে ক্যারিয়ার করাটা সম্ভব। রাইট, একদম, হ্যাঁ। আর স্যার, যেহেতু আপনি এতদিন ধরে পিপল অ্যান্ড টেকের সাথে যুক্ত আছেন, তো আমি একটু পিপল অ্যান্ড টেকের কোর্স মডিউলটা সম্পর্কে জানতে চাইবো, কারণ অনেকেই আমাদের অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে আমরা আসলে পিপল অ্যান্ড টেকে কি করাচ্ছি বা আমাদের কোর্স মডিউলে কি আছে, আমরা কিভাবে সাজিয়েছি, এই সম্পর্কেও যদি আচ্ছা, একটু আইডিয়া দিয়ে দিতেন। ওকে। আচ্ছা, আমরা ওরাকলের যে আসলে কোর্স মডিউল, এটা প্রথমত হচ্ছে কি এটা দেওয়া হয় ইন্টারন্যাশনাল ওরাকল কর্পোরেশন থেকে। এটা কোর্স মডিউল ওনারা প্রোভাইড, বেসিক একটা কোর্স মডিউল ওনারা প্রোভাইড করে থাকেন। কারণ 3টা মডিউল আছে, একটা হচ্ছে এসকিউএল মডিউল, এরপর হচ্ছে এসকিউএলটা বেসিক এসকিউএল সবাইকে শিখতে হবে। আমি অনেকগুলো ব্যাচ পিপল এর সাথে যুক্ত, আমি প্রায় 14-15টা ব্যাচ কমপ্লিট করেছি। তো আমি যেটা দেখেছি অনেকে থাকেন হয়তো এসকিউএল ডেভেলপার অনেক কমপ্লিট করে এসেছেন। তো সেক্ষেত্রে ওনাকে একটু সময় দিতে হয়, কারণ হচ্ছে কি আবার অন্য অনেকে থাকেন, মেজরিটি পার্সন থাকেন যারা হচ্ছে এসকিউএলটা জানেন না। তো এই জন্য ওরাকল থেকে এটা বলা যে আমি যখন ডিবিএ হব আমাকে বেসিক এসকিউএলটা জানতে হবে। তো বেসিক এসকিউএলটা অনেক কমপ্লিট করবেন একটা মডিউল, দেন হচ্ছে কি পরবর্তী মডিউল উনি অ্যাডমিনিস্ট্রেশন 1 করবেন। অ্যাডমিনিস্ট্রেশন 1 বলতে ফার্স্ট পার্টটাই থাকবে ওরাকলের কমপ্লিট আর্কিটেকচারটা থাকবে, ওটা ভালো করে প্র্যাকটিক্যাল উনি জানবেন, কনসেপ্টটা ভালো করে বুঝবেন। দেন পরবর্তীতে হচ্ছে কোন অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড লাস্ট পার্টটা, ফাইনাল পার্টটা করবেন। যখন উনি অ্যাডমিনিস্ট্রেশন 1 বা কমপ্লিট আর্কিটেকচার ভালো করে জানবেন, এর পরবর্তীতে গিয়ে উনি ওরাকলের যে অ্যাডভান্স বিষয়গুলো আছে, ওরাকলের হচ্ছে কি রিস্টোর রিকভারি যে বিষয়গুলো থাকে, ওরাকলের ফ্লাশ ব্যাকের বিষয় থাকে। তারপর হচ্ছে কি আমরা একটা জিনিস করি সেটা হচ্ছে কি বোথ প্ল্যাটফর্মে, যেমন অনেকে থাকেন যাদের হচ্ছে ওরাকল লিনাক্স সম্পর্কে বা অপারেটিং সিস্টেম লিনাক্স সম্পর্কে অনেকের হচ্ছে কি খুব একটা নলেজ থাকে না। প্রথম দিকে আমরা যেটা করি, আমরা উইন্ডোজে প্র্যাকটিসটা করাই। উইন্ডোজে প্র্যাকটিসটা করানোর পরে আমরা যখন থার্ড পার্টে যাব, ততদিন অনেক কনফিডেন্স চলে আসে। আমরা তখন আবার ওনাকে দেখিয়ে দিই যে ওরাকল লিনাক্সের ক্ষেত্রে, অর্থাৎ ওরাকল 19c কিভাবে লিনাক্সের অপারেটিং সিস্টেমে আমরা এটা ইনস্টল করব, কিভাবে কাজ করব, কিংবা উইন্ডোজের সাথে কম্পেয়ার করলে লিনাক্সের পার্থক্য কোন জায়গায় হচ্ছে বা কোন কোন জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। এই জিনিসগুলো যখন আমরা ডিটেলস যখন আমরা জানবো, তখন হচ্ছে কি আমাদের এর পরবর্তীতে ওরাকল ডাটা গার্ডের যে গাইডলাইনের বিষয়টা আছে সেটাও আমরা হচ্ছে ওনাদেরকে দিয়ে দিই, ওনাদেরকে বলে দিই যে কিভাবে ডাটা গার্ডে কনফিগার করতে হবে, এই জিনিসগুলো দিয়ে দিই। আরেকটা জিনিস আমি চেষ্টা করি আমার কোর্স নিয়ে আসার জন্য, সেটা হচ্ছে যেহেতু আমি একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি, আমি আমার কোর্স আউটলাইনের মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করেছি বাড়তি, যেগুলো মনে হচ্ছে কি এগুলো আসলে স্টুডেন্টের বা যারা কেরিয়ার করতে যাচ্ছে তাদের প্রয়োজন। এরকম বাড়তি কিছু জিনিস আমি আমার কোর্স আউটলাইনে অ্যাড করেছি। একই রকম ভাবে আমি হচ্ছে কি আমার যারা থাকেন, আমাদের ক্লাসে থাকেন, তাদেরকে চেষ্টা করি যে আমার রিয়েল টাইমে যে ট্রাবলশুটগুলো করতে হয় এগুলো একটু শেয়ার করা, যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি এগুলা ওনাদের সাথে শেয়ার করা, যতটুকু ওনারা বুঝতে পারবেন। কারণ অনেক একটা অ্যাডভান্স লেভেল হলে বুঝতে হয়তো একটু কঠিন হয়ে যায়। যে বিষয়গুলো ওনাদের সাথে রিলেটেড, ওই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স থেকে ওনাদের সাথে শেয়ার করি। তো এভাবে চেষ্টা করে আসলে ওনাদেরকে এই কেরিয়ার প্রতি যাতে হচ্ছে ওনারা, অর্থাৎ কেরিয়ার প্রতি ওনার কাজটা করতে মজা পায়, ওই চেষ্টাটা আমার সবসময় থাকে, ঠিক আছে।
আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমি যতদূর জানি যে আপনি আমাদের দেশ ছাড়াও দেশের বাহিরেও আপনি ওরাকলের অ্যাডভান্স ফিচার নিয়ে ট্রেনিং শেষ করেছেন। তো আমি একটু হ্যাঁ, জানতে চাইবো আপনার এই অভিজ্ঞতাটা কেমন ছিল? ওকে, থ্যাংক ইউ। আসলে আমি এটা করেছি, আমি এটা যখন আমি ফার্স্ট ইসলামী ব্যাংকে ছিলাম, ওখানে আমি দেশের ভিতরে যেমন ট্রেনিং পেয়েছি, অনেক করার সুযোগ পেয়েছি। এটা আমি আসলে যারা ওরাকল ক্যারিয়ার আসতে চায় তাদের জন্য বলবো যে আপনি যখন একটা জবে যাবেন তখন প্রতিষ্ঠান আপনার নিজের প্রয়োজনে এবং আপনার প্রয়োজনে এটা ট্রেনিং এর ব্যবস্থা করতে। আমি যেমন ওখানে থাকা অবস্থায় হচ্ছে ট্রেনিং এর সুযোগ পেয়েছি। আমি র্যাকের ট্রেনিং, ডাটাগার্ডের ট্রেনিং যেরকম করেছি, তেমনি হচ্ছে কি আমি ইন্ডিয়াতে ট্রেনিং করেছি সিকিউরিটির উপরে। আবার হচ্ছে কি আমি ব্যাংককে ট্রেনিং করেছি ওরাকল গোল্ডেন গেটের উপরে, অ্যাডভান্স ফিচারের উপর ট্রেনিং করেছি। এই সুযোগগুলো আমি পেয়েছি। ওরাকল গোল্ডেন গেটের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, এটা ওরাকলের আরো একটা অ্যাডভান্স ফিচার। এটা অনেকেই এখন বাংলাদেশে অনেকে ইউজ করে, অনেকেই এই ফিচারটা বা অনেকেই হচ্ছে কি এটা একটা বেনিফিটটাও পাচ্ছে। যেটা হচ্ছে কি আমি হয়তো টেকনিক্যাল পার্টটা এখন এই স্বল্প পরিসরে বলা পসিবল হবে না, যেগুলো আমরা যখন সেমিনার করি সেমিনারে হচ্ছে আমি বলার চেষ্টা করি। এই স্বল্প সময় সম্ভব না, তবে আমার ট্রেনিং এর ইয়েটা অভিজ্ঞতা খুব ভালো ছিল। আমি এটা বলতে পারি যে আমি ফার্স্ট ইসলামী ব্যাংকে যেরকম আমি সুযোগ পেয়েছি অনেকগুলো ট্রেনিং করার, অনেকগুলো কাজগুলো করার, ঠিক একই রকম ভাবে আমি ইসলামী ব্যাংকে আমি আছি। ইসলামী ব্যাংকে হচ্ছে বড় এনভায়রনমেন্ট, এখানেও আমার নানান ধরনের সুযোগ হয়েছে যে কাজে ইনভলভ হয়ে যাওয়ার, অনেক কিছু বিষয়, টেকনিক্যাল বিষয়, অনেকগুলো বিষয়গুলো জানার, সেই সুযোগটা আমি ইসলামী ব্যাংকে বাংলাদেশেও আমার হয়েছে। সুতরাং আমি দুই প্রতিষ্ঠানের কাছে এবং আগে যে প্রতিষ্ঠান ওনাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্যারিয়ারের পথে আমাকে অনেক কিছু সুযোগ করে দিয়েছে। আচ্ছা, আবার স্যার অনেকে আছে যে যারা ক্যারিয়ার নিয়ে একটু কনফিউজড, আমি আগেও বলেছি। তো ওনারা হয়তো ভাবছেন যে দেশে কাজ করার বা ওরাকল নিয়ে কাজ করার সুযোগ কতটা হতে পারে। তো স্যার আমি জানতে চাইবো যে আমরা যদি কেউ ওরাকল কোর্স করি বা আমরা যারা ওরাকলে ক্যারিয়ার করার কথা ভাবছি, অনেকেই আমরা কনফিউজ। তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে এটার ক্যারিয়ার আমাদের দেশে করার সুযোগ কতটুকু আছে? আচ্ছা, দেশে করার সুযোগটা হচ্ছে কি, আসলে আমি যে প্রেক্ষাপট প্রায় সবাইকে বলি, এটা হচ্ছে কি আমাদের যারা জিবিএ টেকে আছেন, যারা আমার এই যদি আমার কথা যদি জিবিএ টেকে কেউ শুনেন, ওনারাও আমার সাথে একমত হবেন যে এখনো পর্যন্ত বাংলাদেশে হচ্ছে কি এন্ট্রি লেভেলে, মিড লেভেলে ডিবিএ ডিমান্ড অনেক বেশি, এখনো ডিবিএ ডিমান্ড আছে। হয়তো আপনারা পোস্ট শুধু বিডি জব দেখলে হবে না, এটা হচ্ছে কি লিঙ্কডইনে দেখতে হবে। যেমন লিঙ্কডইনে তো আমি এখনো দেখতে পাচ্ছি অনেকগুলো অনেকগুলো এরকম অফার আছে যে আপনি রিক্রুটমেন্ট গুলো আছে। সুতরাং আপনি অন্যান্য যেগুলো সাইট আছে বা জব সার্চিং ও সাইটগুলো দেখতে হবে, দেখবেন ডিবি এর ক্ষেত্রে হচ্ছে কি এরকম সুযোগ আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যে প্রতিষ্ঠান চাচ্ছে সেই প্রতিষ্ঠানের যে রিকোয়ারমেন্ট, ওনারা চাচ্ছেন যে লেভেলের একটু জানার। অনেকে হয় কি শুধু কোর্সটা করার পরবর্তীতে ৫-৬ মাস ৭ মাস গ্যাপ হয়ে যায়। উনি যখন কোনো ইন্টারভিউতে যাচ্ছে সেই ইন্টারভিউতে গিয়ে উনি ঠিক মতো আনসার দিতে পারছে না, কনফিডেন্ট ওনার নেই। তো সেই ক্ষেত্রে উনি একসময় অনেকে থাকেন যে কোর্সটা করার পর হতাশ হয়ে যান। ঠিক আছে? তো যার কারণে আমি আমার ব্যাচের আমি লাস্ট ৩-৪টা ব্যাচের মধ্যে আমি আমার স্টুডেন্ট অনেকেই আছে যারা হচ্ছে কি রিসেন্টলি জবে গিয়েছেন, একেবারে ফ্রেশার, যারা বা সিম্পল গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে। সেক্ষেত্রে হচ্ছে কি সেই ক্ষেত্রে ওনারা জবে গিয়েছেন এবং ভালো জব করছেন, কনফিডেন্টলি জব করছেন। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, ওরাকল বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই জবের অপরচুনিটি আছে। সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, বিভিন্ন সেক্টরে আছে এই সুযোগগুলো, এন্ট্রি লেভেল, মিড লেভেলে বা সিনিয়র লেভেলেও আছে। এতে যারা হচ্ছে কি আমরা ডিবিএ তে আমরা যারা কাজ করছি আমরা ভালো করে জানি। তো এই সুযোগগুলো থাকে। আর দেশের বাইরে যেটা, দেশের বাইরে তো অবশ্যই ভালো সুযোগ আছে। আমি যেটা একসাথে বলে ফেলি, কারণ এই প্রশ্নগুলো অনেকের কাছ থেকে আসে দেশের বাইরে। কারণ আমি এটাও দেখেছি আমার ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট থাকে যারা হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্যই হচ্ছে ট্রেনটা করে। তো আমার ভাইয়া, আমাদের সেজ ভাই, যার কথা আমি শুরুতেই বলেছি, যার কাছেও বলতে গেলে আমার একেবারে হাতে করি ওরাকলের ক্ষেত্রে। তো উনি আমার ভাইয়া হচ্ছে ইউএসএ তে আছে, ক্যালিফোর্নিয়া আছে। তো ওনার থেকে ওনার সাথে আমার প্রায় সময় কথা হয়। যখন আমার সাথে কথা হয় তো ভাইয়ার প্রায় সময় এই কথাটা বা উনি প্রায় বলেন, এবং এটা যারা দেশের বাইরে আছেন তারা একমত হবেন। ওরাকলের ক্যারিয়ারটা দেশের বাইরেও অনেক ভালো, এবং স্যালারিটা হচ্ছে কি মিনিমাম একেবারে $10,000 থেকেই ওরকম শুরু। ঠিক আছে? তবে হ্যাঁ, এই জিনিসটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি কোর্সটা কমপ্লিট করলাম, দেন ইউএসএ যাওয়ার চেষ্টা করলাম, ওখানে সুইচ করলাম, হয়ে যাবে, ওরকম না। বিষয়টা হচ্ছে কি ওখানে যাওয়ার জন্য আপনাকে আরো কিছু জিনিস জানতে হবে। এই যে আমি যে জিনিসগুলো বলছি, ডাটা গার্ডের কথা বলছি কিংবা র্যাকের কথা বলছি, এই লেভেলে মিনিমাম এই লেভেলে আপনাকে এক্সপার্ট হয়ে যেতে হবে। অবশ্যই এই কোর্সটা কমপ্লিট করতে হবে, সেটা যেখান থেকে করেন, পিপল অ্যান্ড টেক থেকে করতে হবে কথা নেই, আপনি অনেকগুলো প্রতিষ্ঠান আছে আপনি হলে করতে পারেন। কিন্তু এটা করার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি আপনাকে আরো কিছু অ্যাডভান্স লেভেল জানতে হবে। জানার পর যখন আপনি বাইরে ট্রাই করবেন, সেখানে হচ্ছে কি এই সুযোগটা আপনি যখন অ্যাডভান্স লেভেল জানবেন, অবশ্যই আপনার ক্যারিয়ারটি স্মুথ হবে। বাংলাদেশে যেরকম সুযোগ আছে তেমনি দেশের বাইরেও আরো ভালো সুযোগ আছে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে ওই লেভেল এক্সপার্টটা হয়েই যেতে হবে। এমনি আপনি গিয়ে যদি চিন্তা করেন যে আমি কোর্সটা করলাম দেন মুভ করলাম, ওভাবে হবে না। ঠিক আছে? তো আপনি যখন শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে এর পরেরটা কি, এর পরের ধাপটা কি। ওইজন্য আমি বলেছি ৬ মাস থেকে ১ বছর আপনাকে এখানে সময় দিতে হবে।
যে ক্যারিয়ারটা করার জন্য আপনাকে সময় দিতে হবে, দেন আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসলে আপনাকে থ্যাংক ইউ। আমি আসলে দেশের পরে দেশের বাইরের কোশ্চেনটা আপনাকে করতাম যে স্যার এখানে আমরা জানতাম কেমন এই সুযোগ। প্রশ্নটা কমন, এই প্রশ্নটা সবাই করে কম বেশি, এই জন্য এই আমি আপনি বলে দিই। কমন এসে থাকে। তো স্যার আপনি যেহেতু দেশের বাইরে স্যালারি রেঞ্জটা আমাদেরকে বললেন, তো আমি একটু জানতে চাইবো দেশের আমরা যদি দেশে কাজ করতে চাই সেক্ষেত্রে ফ্রেশারদের কেমন স্যালারি রেঞ্জ হতে পারে, বা যারা মিডল আছে তাদের জন্য স্যালারি রেঞ্জটা কেমন হতে পারে? আচ্ছা, যারা ফ্রেশার থাকেন, যারা বা এন্ট্রি লেভেলে করেন, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে কি 40 এর কাছাকাছি। ঠিক আছে, ডিবিএ তে হচ্ছে কি ডিবিএ একটা অনারেবল জব, ডিবিএ এর রেসপন্সিবিলিটি যেরকম, উনি যতই এন্ট্রি লেভেল বা মিড লেভেলে হোক না কেন, ওনার যে রেসপন্সিবিলিটি থাকে সেটার ক্ষেত্রে স্যালারিটা ওরকমই হয়। আমি যতগুলো দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে 40 কাছাকাছি এরকম হয়। যখন উনি হচ্ছে কি একটু এক্সপার্ট হবে, 2-3 বছর এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে, সেক্ষেত্রে উনি নিজেই বুঝতে পারবে, আসলে অন্যান্য যখন কম্পেয়ার করবো, অন্যান্য জব মার্কেটে যখন উনি কম্পেয়ার করবেন, দেখবেন ওনার যখন কনফিডেন্টটা বাড়বে, উনি যখন কয়েক জায়গায় ট্রাই করবে, উনি বুঝতে পারবে যে ওনার ইমপ্রুভমেন্টটার সাথে সাথে উনি স্যালারিটা কম্পেয়ার করতে পারবেন। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, যারা প্রেশার থাকেন, যারা প্রেশারে বা একটু 1-2 বছর যখন কাজ করবেন, ওনার স্যালারিটা হচ্ছে 50 ক্রস করে, ওরকমই হয়। আচ্ছা। আমি তো যাদের কথা বলেছি, যারা হচ্ছে কি অলরেডি আমার যারা স্টুডেন্ট জব করছেন, তাদের থেকে শুনেছি যে ওনাদের শুরুটা ওভাবেই ছিল। ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা বলা যায় যে ভালো অ্যামাউন্টের ফ্রেশাররা তার মানে জয়েন করছে এই হ্যাঁ, কোর্সের পরে। হ্যাঁ, ওটা হচ্ছে। আচ্ছা, যেহেতু পিপল অ্যান্ড আচ্ছা, এখন ইনস্টিটিউট অনেক আছে। আপনি বললেন যে শুধু যে পিপল অ্যান্ড টেকেই করতে হবে, অন্যান্য যে জায়গা মানে যে কোনো জায়গা থেকে যে কেউ করতে পারে। আমি জানতে চাইবো স্টুডেন্টরা এত ইনস্টিটিউটের মধ্যে পিপল অ্যান্ড টেকেই কেন আসবে? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। আসলে এটার ক্ষেত্রে হচ্ছে কি পিপল অ্যান্ড টেক এ কেন আসবে? আমি পিপল অ্যান্ড টেক এর সাথে প্রায় ৩ বছর অধিক সময় আমি সংযুক্ত আছি। ওনার সাথে কানেক্টেড, অনেকগুলো ব্যাচ আমি কমপ্লিট করেছি। প্রথমত হচ্ছে কি পিপল অ্যান্ড টেক এর কোর্স নিয়ে আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে কি বোথ প্ল্যাটফর্মে করানো হয়। অনলাইন, অফলাইন বোথ প্ল্যাটফর্মে করা হচ্ছে। আর যারা ক্লাস করেন তাদের ক্ষেত্রে হচ্ছে কি টেক কেয়ার করা বা কমিউনিকেট করা, এগুলোর ক্ষেত্রে ওরা খুব স্মার্টলি করে সবগুলা। যেমন হচ্ছে কি ক্লাসের রেকর্ডিং প্রোভাইড করা থেকে শুরু করে প্রত্যেক কিছু ওনারা বা ওনারা যদি কেউ না আসেন, সেক্ষেত্রে আমি দেখেছি ওনারা নিজেরা ইনফরমেশন গুলো নেন, কেন আসেন নাই, এই জিনিসগুলো থাকে। পাশাপাশি ওদের যে ল্যাব এনভায়রনমেন্ট আছে ওনাদের, পিপল অ্যান্ড টেকের যে ল্যাব এনভায়রনমেন্ট আছে, সেটাও হচ্ছে কি ল্যাব এনভায়রনমেন্ট সাপোর্ট বা আদার সেফ ফ্যাসিলিটি সবকিছু ভালো। আর আমার ক্ষেত্রে আমি এজ এ ট্রেনার বা ইনস্ট্রাক্টর আমি যেটা বলতে পারি, সেটা হচ্ছে কি আমি যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকার কারণে আমি চেষ্টা করি যে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা, আমি যে প্রবলেমগুলো ফেস করি বা আমার যে নলেজ আছে বা আমি যে ধারণাগুলো রাখি, সেগুলো ওনার সাথে শেয়ার করি। যারা আমার সাথে কানেক্টেড, আমার অনেকগুলা আমার পরিচিত ছোট ভাই বোন অনেকে আছেন যারা আমার সাথে কানেক্টেড, যারা আমার সাথে ক্লাস করেছেন, তাদের সাথে কথা বললে যে জানতে পারবেন, আমি চেষ্টা করি। ঠিক আছে, কারণ ওনারা একটা স্বপ্ন নিয়ে আসেন, একটা কেরিয়ার করার একটা প্রত্যয় নিয়ে আসেন। যখন আমার যে কোনো ব্যাচ থেকে কেউ যদি 2, 4, 5 জন বা মনে করেন 10 জন 15 জন ব্যাচ থাকে, ওখান থেকে 7-8 জন যদি কেরিয়ারে যেতে পারে, সেটাও হচ্ছে কি আমার জন্য অনেক বড় একটা পাওনা। ঠিক আছে, তো আমি আমি আমার বেস্ট ট্রাই করি যাতে ওনারা হচ্ছে ওনার ক্যারিয়ারটা ওভাবে করতে পারেন, যাতে আর আমার টেকে যদি আসে, আমার টেক বলতে আমার ডিবিএ টেকে যদি আসেন, সেক্ষেত্রে আমারও ভালো লাগবে। ঠিক আছে, তো আমার আন্তরিকতা থাকে, পিপল অ্যান্ড টেকের আন্তরিকতা থাকে, যাতে হচ্ছে ওনারা বেস্ট সাপোর্টটা যেরকম পায়, আমার থেকেও যাতে বেস্ট সাপোর্টটা পায়, বেস্ট গাইডলাইনটা পায়, এই চেষ্টা আমার থাকে। বাকিটা ওনাদের উপর, ওনার কে কতটুকু নিতে পারছে, কে কত চেষ্টা করছে, এটা ওনাদের উপর ডিপেন্ড করে। না, তা তো অবশ্যই। তারপরেও আমি জাস্ট জেনে নিলাম যে কেন পিপল অ্যান্ড টেকে আসবে। স্যার আসলে আমাদের এখানে অনেকেই লাইফটা আরেকটা জিনিস বলে রাখতে পারি, সেটা হচ্ছে কি পিপল এন্ড টেক হচ্ছে কি যেহেতু স্কলারশিপ অফারটা দেয়, আমি তো জানি সেক্ষেত্রে, যদিও ফেসবুক লাইভ, তারপরে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি ওনাদের স্কলারশিপ সুযোগ থাকার কারণে ওনাদের কোর্সের যে ফিটা, সেটা তুলনামূলক হচ্ছে কি অনেক কম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ওনারা নানান ধরনের, যেহেতু অনেকে হয়তো জানেন পিপল অ্যান্ড টেক সম্পর্কে, যেহেতু এটার ওনার হচ্ছে কি আমাদের যে হানিফ স্যার যিনি আছেন, উনি ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উনি হচ্ছে কি চ্যান্সেলর। তো সেই ক্ষেত্রে ওনার যে সাপোর্টটা থাকে, ওনার তত্ত্বাবধানের কারণে ওনার চেষ্টা থাকে যাতে বাংলাদেশে যারা হচ্ছে কি আইটি ক্যারিয়ার করতে চান, তারা যাতে ভালো করতে পারেন এবং সুযোগটা পান। এই জন্য উনি এই সুযোগটা করে দিয়েছেন। পাশাপাশি যারা পিপল অ্যান্ড টেকের যারা আছেন, যারা হামিদ ভাই থেকে শুরু করে শেখ ভাই বা অন্যান্য যারা আছেন, ওনারা যারা আছেন, বিপি স্যার আছেন, ওনারা সবাই মিলে চেষ্টা করেন যাতে হচ্ছে কি সবাই ভালো একটা কোর্স হয় এবং আইটি ক্যারিয়ার করতে পারেন। এই জন্য ওনাদের যে কোর্স ফিটা, সেটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে তুলনায় অনেক কম। আমার যেটা ধারণা, সেটা ওনারা যারা কোর্সটা করেন তারা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কোর্স ফিটা অনেক তুলনামূলক কম থাকে।
তো চাইলে অনেকে ইনফরমেশনটা নিতে পারেন, আমি যেটা বলেছি ক্রস চেক করতে পারেন। আমার যেটা মনে হয় এইটাই। আমি তো পিপল অ্যান্ড টেক একজন পার্ট, এবং পাশাপাশি যেহেতু আমি একটু জব করি, তো আমি শুধু এটুকু বলবো যে আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন যে আসলে কোনটাতে কত ফ্রি কত হয়, বা এর ট্রেনার বা আদার্স যে ফেসিলিটি সেই বিষয়গুলো সবকিছু আপনারা বিবেচনা নিতে পারেন। অবশ্যই একটা জায়গায় ট্রেনিং নেওয়ার আগে স্টুডেন্টরা তো হুম। এটা অবশ্যই ভেরিফাই করবে। তো স্যার যেহেতু বলেই দিল, আমি সবাইকে বলবো যে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এবং আপনাদের মনে হয় যে স্যারের কথা ঠিক কিনা, আপনারা যাচাই বাছাই করতে চান, আপনারা করে দেখতে পারেন। বাট পাশাপাশি স্যার, আমাদের আসলে অনেকগুলো কমেন্ট এসেছে, বাট আমার কাছে একটা কমেন্ট মনে হয়েছে যে এটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন আছে। এখানে একজন আমাদেরকে কমেন্টে লিখেছে যে ওরাকল শিখে চাকরি কেমন হচ্ছে। যদিও আমরা এই টপিক নিয়ে অনেকবার কথা বলে ফেলেছি, হুম, বাট হুম। তারপরেও যেহেতু উনি কমেন্ট করেছে, আমি একটু জানতে চাইবো যে আসলে চাকরি কেমন হচ্ছে আমাদের এখান থেকে এই কোর্সটা শেষ করার পরে। আচ্ছা, ওরাকলের ক্ষেত্রে আসলে ট্র্যাকটা একটু ডিটেলস একটু করে বলি। সেটা হচ্ছে ওরাকলের যেমন ডিবিএ আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, তেমনি হচ্ছে ডেভেলপার আছে। ঠিক আছে? অনেকে হচ্ছে কি ডেভেলপার কোর্সটা করেন, অনেকে অ্যাডমিনিস্ট্রেটর কোর্সটা করে। আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি ওরাকল অ্যাডমিনিস্ট্রেটর, যে যারা ডিবিএ হবে। ঠিক আছে? তো ওরাকলের ক্ষেত্রে ডেভেলপার হোক, ডিবিএ হোক, অবশ্যই জব আছে। তবে এক্ষেত্রে আমি আবারও একটা কথা বলছি, সেটা হচ্ছে কি আপনাকে ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে যদি আমি আমি আবারও বলছি, আমার যারা ডিবিএ টেকের যে ইনফরমেশন কিংবা ডেভেলপারের যে ইনফরমেশন আমি জানি, সেটার ক্ষেত্রে হচ্ছে কি জব থাকে, জবের ক্ষেত্রে বরং ওই ধরনের ছেলে বা মেয়ে পাওয়া যায় না। যে আমরা যেরকম চাচ্ছি সেরকম পাওয়া যায় না। পাওয়া যায় না কেন? কারণ হচ্ছে কি ওনারা ওই পরিমাণ ধৈর্য ধরে একটু প্র্যাকটিস করা। কারণ আমরা যারা এখানে কাজ করছি, আমার সাথে বাকি যারা ডিবিএ ডেভেলপার একমত। এখানে একটা মানে এফোর্ট দেওয়ার ব্যাপার আছে। আমাকে সময় দিতে হবে। তো অনেকে হচ্ছে কি এই সময়টা দিতে পারেন না। একসময় গিয়ে হচ্ছে ওনারা প্র্যাকটিস ঠিকমতো করেন না। যার কারণে হচ্ছে কি ওনারা একসময় বলেন যে না, আমি জব হচ্ছে না। ঠিক আছে? কিন্তু আমি যদি দেখি, আমি এখনো বললাম, আমি আপনার যদি দেখেন লিঙ্কডইনে দেখেন, বিডি জবে দেখেন, এখনো আপনি দেখবেন ডেভেলপার এবং ডিবি এর জব আছে। ঠিক আছে? জব আছে, কিন্তু আপনাকে ওভাবে প্রিপেয়ার্ড হতে হবে। যাতে আপনি ইন্টারভিউ ফেস করলে আপনি আনসার দিতে পারেন। আপনাকে যে জব দিবে সেই ওনাকে তো এই কনফিডেন্ট থাকতে হবে যে আপনাকে দেওয়ার পরে হচ্ছে কি ওনারা বেনিফিট পাবেন কিছু। তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে ওই কনফিডেন্স যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি এই অফারটা আপনি পাবেন। আচ্ছা, পাশাপাশি আমি আরো জানতে চাইবো যে পিপল অ্যান্ড টেকে একটা জব প্লেসমেন্ট টিম আছে যারা আমাদের জব প্লেসমেন্ট করিয়ে থাকে। তো আপনার এই কোর্স শেষে আমাদের জব প্লেসমেন্টের ব্যবস্থা কেমন থাকে এবং আপনার তরফ থেকেও হেল্প কেমন থাকে? আমি জানি যে আপনার তরফ থেকে হেল্প অনেক বেশি থাকে, এই জন্য আমি সরাসরি প্রশ্নটা আপনাকে করলাম। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে কি আমি দেখেছি, আমি যতদিন ওনার সাথে কানেক্ট অনেকদিন ধরে, ওনাদের একটা আলাদা টিম আছে। জব প্লেসমেন্ট একটা টিম আছে। ওনারা টিমটা যারা আছেন ওনারা কোঅর্ডিনেট করেন, ওনারা দেখেন যে কোথায় ওনারা, ইভেন আমরা যখন দেখি, আমি প্রতি ব্যাচের ক্ষেত্রে দেখেছি, যখনই হচ্ছে কি কোর্সটা কমপ্লিট হয়, উনি সিবি জন্য একটা আলাদাভাবে হচ্ছে কি উনি কোর্স কমপ্লিট করেন। যাতে প্রত্যেককে, যাতে সিবিটা কি, অনেকে হচ্ছে যেহেতু প্রেশার থাকেন, অনেকে জানেন না যে সিবি কিভাবে রেডি করতে হয়। তো আমি আমি প্রায় ব্যাচে, প্রত্যেক ব্যাচে কিন্তু দেখেছি আমার কোর্স কমপ্লিট, দেন ওনারা অফার দেয় যে সিবি, এটা এবং ফ্রি কোর্সটা করান ওনারা, পিপল অ্যান্ড টেক, যে আপনি সিবি কিভাবে রেডি করতে হয় এই বিষয়টার উপর উনি একটা ওয়ার্কশপ করানো হয়, রেডি করানো হয়। দেন হচ্ছে কি ওনাদের একটা টিম আছে আলাদা, ওনারা কোঅর্ডিনেট করেন যে কোথায় কোথায় জব অপরচুনিটি আছে, চেষ্টা করেন যে ওখানে ওখানে বা ইন্টারভিউ দিয়ে ওখানে কোনো সুযোগ থাকে কিনা, ও চেষ্টা ওনারা সবসময় করে থাকেন। এই জিনিসটা ওনারা কন্টিনিউ করেন। আর আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমার যেই সার্কেলটা আছে, যেহেতু আমি একটা ট্রেকে আছি, আমার যারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে ওদের সাথে যে কানেক্টেড থাকে, ওনারা অনেক সময় আমাকে বলেন যে আমার এই ধরনের এন্ট্রি লেভেলে, মিড লেভেলে, বা 2 বছর এক্সপিরিয়েন্স, 3 বছর এক্সপিরিয়েন্স, এই ধরনের ডিবিএ প্রয়োজন। তখন আমি চেষ্টা করি যে ওনাদেরকে ওখানে হচ্ছে কি, বা ওনাদেরকে পাঠানোর জন্য, ওনাদের সিবি দেওয়ার জন্য। অর্থাৎ আমার দিক থেকে যে মানসিকতা থাকে, তেমনি পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে ওনারা চেষ্টা করেন যাতে জব প্লেসমেন্টটা হয়। কারণ ওনারা যে কেউ যদি হয়, সেটা পিপল অ্যান্ড টেকের মাধ্যমে হোক কিংবা আমার মাধ্যমে হোক, যে কারো মাধ্যমে হলে সেটা সাফল্য পিপল অ্যান্ড টেকে যেমন অনেক ভালো লাগবে, আমারও অনেক ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যারা স্যার নতুন করে আমাদের এই কোর্সে জয়েন করতে চাচ্ছে বা ভাবছে পিপল অ্যান্ড টেকে জয়েন করবে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নতুন যারা জয়েন করবেন, নতুন ওনাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে কি, আমরা যারা আপনি যখন যদি কোর্সটা করতে চান, সেক্ষেত্রে ইউ আর ওয়েলকাম পিপল অ্যান্ড টেক। পিপল অ্যান্ড টেক বেস্ট চেষ্টা করে, ওনাদের বেস্ট ট্রাই করে যে আপনাদের ভালো সাপোর্ট দেওয়ার জন্য। আমার ক্ষেত্রেও আমি চেষ্টা করি যাতে আপনারা এই ক্যারিয়ারটা করতে পারেন, সেই চেষ্টাটা আমি সবসময় অব্যাহত থাকে। আমি পরবর্তী আপনাদের সাথে চেষ্টা করি যোগাযোগ রাখার জন্য, যে আপনারা কি অবস্থা, কার কি অবস্থা, কিভাবে করছেন, এই জিনিসগুলো আমি চেষ্টা করি। তো যে আপনাদের একটা মেন্টাল প্রিপারেশন রাখতে হবে, সেটা হচ্ছে কি আমি 6 মাস বা 1 বছর আমি সময় দিব, এবং সে পাশাপাশি আমি জব মার্কেটে আমি ইন্টারভিউ দিয়ে আমি ট্রাই করব। অর্থাৎ আপনি শুধু কোর্সটা করলেন, কোর্সটা করার পরেই আপনি হারিয়ে গেলেন, এটা করলে হবে না। আপনার প্রিপারেশন থাকতে হবে যে 6 মাস 1 বছর আপনি এখানে সময় দেবেন, অ্যাটলিস্ট 6 মাস আপনি সময় দেবেন।
ঠিক আছে? এই সময়টা যদি আপনি দেন তাহলে হচ্ছে কি আমিও চেষ্টা করতে পারবো, পিপল অ্যান্ড টেকও চেষ্টা করতে পারবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের বেস্ট ট্রাই থাকে যে আপনারা যাতে ক্যারিয়ারটা করতে পারেন। তো যারা আপনারা ইন্টারেস্টেড কোর্সটা করার জন্য, আপনারা শুধু এটুকু বলতে পারি যে আপনারা কোর্সটা করার পরবর্তীতে পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে আমরা বেস্ট এফোর্টটা দিই যাতে আপনারা ক্যারিয়ারটা ভালোভাবে করতে পারেন। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করব যে আজকে আমাদের এই লাইভটা যারা দেখেছে তাদের অনেক বেশি উপকার হবে। আপনি আমাদের অনেকগুলো ক্যারিয়ার গাইডলাইন দিয়েছেন, দেশে এবং দেশের বাইরে কাজের সুযোগ সম্পর্কে জানিয়েছেন, সেই সাথে জানিয়েছেন ফ্রেশারদের জন্য স্যালারি রেঞ্জটা। এবং আমার কাছে স্যালারি রেঞ্জটা শোনার পরে মনে হয়েছে যে ওকে, এই কোর্সে যারা ক্যারিয়ার করছে তাদের জন্য এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি। আর স্যার আপনাকে আসলে আবারও অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আর আপনারা যারা এতক্ষণ আমাদের লাইভটা দেখেছেন তাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন। আমাদের স্যার আছে, স্যার আপনাদেরকে অ্যান্সার করবে। আর এছাড়াও আপনারা যারা মনে করছেন বা এখনো যারা ভাবছেন, কনফিউজড ছিলেন, আমি আশা করবো যে স্যারের প্রশ্নগুলো বা আমার প্রশ্ন থেকে স্যারের উত্তর পাওয়ার পরে আপনাদের এই কনফিউশন গুলো দূর হয়ে গেছে। স্যার আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং আমি চাইবো আপনার সাথে অবশ্যই আবার দেখা হবে আমাদের। আর স্টুডেন্টদেরকে মানে এত সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রাসমিয়া, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, সালাম। সো এভরিওয়ান, আপনারা যারা এতক্ষণ আমাদের লাইভটা দেখেছিলেন বা দেখছিলেন, আমি আশা করব যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন শুধু এই কারণেই যে ওরাকল করে আমি কি শিখতে পারবো, আমি কি জানতে পারবো, আমি এখান থেকে আমার ক্যারিয়ার গাইডলাইনটা পাওয়ার জন্য আপনাদের এবং আমাদের মডিউল সম্পর্কেও স্যার বিস্তারিত আলোচনা করেছেন। বাট তারপরেও যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে যে আপনাদের আরো জানার বা আরো কিছু থেকে থাকে প্রশ্ন, সেক্ষেত্রে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন কিংবা আপনারা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন। আমি আশা করব যে আমাদের এক্সপার্ট যারা থাকবে তারা আপনাদেরকে রিপ্লাই করে দিবে। এবং আপনারা যদি অফিস ভিজিট করেন অবশ্যই আমাদের টিচারের সাথে বা এক্সপার্টের সাথে সরাসরি দেখা করতে পারবেন। সো আশা করব যে আপনাদের আজকের লাইভটা ভালো লেগেছে এবং পরবর্তীতে আপনাদের যাদের আরো অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে বা ইন্টারেস্ট থেকে থাকে, সেই জায়গা থেকে আমরা সেই ফ্যাকাল্টিকে নিয়ে বা আমাদের পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে আবারও আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করার ট্রাই করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।